হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। যে টপিকটি বা বিষয়টি তোমরা দেখবে অনেক ক্লাসেই পড়েছো, কিন্তু অনেক ধরনের সমস্যা রয়ে গেছে। বিশেষ করে অনেক স্টুডেন্টই এটা ব্যবহার করতে গেলে বেশ কনফিউজড হয়ে যায়। ইভেন আমরা যারা টিচার, আমরাও অনেক সময় কনফিউজড হয়ে যাই। যাদের মাতৃভাষা ইংলিশ, তারাও অনেক সময় কনফিউজড হয়ে যায়। আসলে এটা বোঝার এবং মুখস্থের দুটো সমন্বয় করতে হয় পরীক্ষার সময়। তারপরেও আমরা প্রায়ই দেখা যাচ্ছে যে কনফিউজড হয়ে যাচ্ছি যে কোথায় কোনটা বসাবো, যেহেতু সবগুলোই একই রকম মনে হয়, কোনটার অর্থ কি হতে পারে প্রায়টি একগুলা মনে হয়। সেজন্য আমরা এগুলাকে বোঝা এবং মুখস্থ আমি মনে করি দুটো সমন্বয়। তো চলো দেখি আমরা আজকে টপিকটা ডিসকভার করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু জাম্বেল ওয়ার্ড আসছে। উইথ, between, for, of, under, over, before, after, across, at। তাহলে তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আজকের টপিক হচ্ছে কি? প্রেপোজিশন। লেটস ডিসকভার। আজকের টপিকের নাম হচ্ছে প্রেপোজিশন। এটা তোমরা দেখে বুঝে গেছো। আসলে এই টপিকটা আলোচনা করার মূল কারণ হচ্ছে আমি চাচ্ছি বেসিক্যালি কিছু ধারণা তোমাদের ক্লিয়ার হোক। হয়তো এটার উপর ভিত্তি করে তুমি পরবর্তীতে আরো অন্যান্য গ্রামার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মুখস্থ করে এবং সেগুলো তুমি ব্যবহার করতে পারো। দেখো, এই যে আমরা একটা বাংলাদেশের ম্যাপ দেখছি, ঠিক আছে? এটা আমাদের বাংলাদেশের ম্যাপ, আমরা সকলেই চিনি। আমি একটি বাক্য লিখলাম, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স 1971। তাহলে কি হচ্ছে? বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স 1971। এই যে বাক্যের মধ্যে আমি 1971 সালের আগে একটা স্পেস দিয়েছি। এখান থেকে তুমি বুঝতে পারছো যে এই অংশ, এই যে তোমার আগের অংশ এবং পরের অংশ মধ্যে একটা হয়ে গেল, কি বলো, সেপারেশন। এখানে একটা কিছু লাগে, ঠিক আছে? এই যে এই বক্সের মধ্যে বা এই স্পেসের মধ্যে কিছু লাগে। তো প্রেপোজিশনের কাজটাই হচ্ছে বাক্যের মধ্যে একটি সমন্বয় বা ব্রিজ তৈরি করা বা যোগাযোগ করা, যেটা ডেফিনেশন আমরা পড়ে থাকি যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের এক অংশের সাথে অন্য অংশের যে সম্পর্ক বা সমন্বয় স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এখানে ইন, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে 1971 সাল এবং এই বাকি অংশ, এই দুটার মধ্যে যে ব্রিজ বা সেতু বন্ধন করেছে সেটা হচ্ছে ইন, আর ইনটাই হচ্ছে এখানে প্রেপোজিশন, তাই না? তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোর মধ্যে প্রেপোজিশন ব্যবহার দেখে থাকি। চলো আমরা আরেকটি সেন্টেন্স দেখব একটি ঘটনার মাধ্যমে। একটা টেবল, এখানে একটা বই রাখা হয়েছে। তুমি নিশ্চয়ই বলবে যে টেবিলের উপরে বইটি রাখা হয়েছে, এটা বাংলায়, ইংরেজিতে কি হবে? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। যেমন ধরো একটা বাক্য, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। তাহলে এইখানে যে স্পেসটা দেয়া হলো, এখানে যে স্পেসটা দেয়া হলো সেই স্পেসের মধ্যে আমরা একইভাবে একটি প্রেপোজিশন বসাবো, যেই প্রেপোজিশনটি কি হবে? একটি অংশের সাথে আরেকটি অংশের সম্পর্ক স্থাপন হবে। তাহলে এটা হবে অন। এর আগে আমরা দেখলাম যে একটা সময় বুঝিয়েছিল, তার আগে আমরা দিলাম ইন। আর এখন আমরা দেখলাম একটা প্লেস বা অবস্থান বোঝাচ্ছে, তার আগে হচ্ছে অন। তাহলে হয়ে গেল, সময়ের আগে দিলাম আমরা ইন, একটা বছর, একটা সময়, আর এখানে হচ্ছে এটা একটা জায়গা বা অবস্থান, যেটা টেবিলের উপরে কি আছে? বই আছে। আরেকটা ঘটনা দেখো, এখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার মাথার উপর একটা পাখি উঠছে, আরেকটা ছেলে হয়তো দূর থেকে কিছু একটা বলতে আছে। দেখো কি বোঝাচ্ছে? এই a bird is flying over his head। একটা পাখি তার মাথার উপর দিয়ে উঠছে, খুব বেশি উপরে না, কিন্তু একদম কাছেই। Isn't it interesting? ওকে, তাহলে তুমি দেখো এখানে যে প্রেপোজিশনটা ব্যবহার আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ওভার। এটা হচ্ছে কি? কোনো কিছুর উপরে দিয়ে গতি বুঝালে আমরা ওভার ব্যবহার করি। হাই, এ বার্ড ইজ ফ্লাইং ওভার হিজ। তাহলে এখানে পাখিটা মাথার উপরে এবং একটি গতি বুঝাচ্ছে।
ঠিক আছে, এই যে মাথার উপরে এবং একটি গতি বোঝাচ্ছে, এটা একটা গতি বোঝাচ্ছে, তাই না? তাহলে গতি বোঝাচ্ছে বা মুভমেন্ট বোঝাতে গতি বা মুভমেন্টকে আমরা বলতে পারি, যেখানে ওভার ব্যবহার করা হয়েছে প্রিপোজিশন হিসেবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রিপোজিশন তিনটি ব্যবহার, একটি হচ্ছে টাইম, একটি হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে মুভমেন্ট। মনে আছে আমরা যখন বাংলাদেশের ফ্ল্যাগের দিয়ে একটা বাক্য লিখেছিলাম 1971 সালের আগে ইন বসিয়েছি টাইম, তারপরে আমরা টেবিলের উপর যখন বই রেখেছিলাম সেটা হচ্ছে প্লেস, তারপরে আমরা যখন পাখিটি বা ছেলের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল সেটা আমরা মুভমেন্ট বসিয়েছি। তাহলে প্রিপোজিশনের ব্যবহারটাকে আমরা তিনটা পর্যায়ে রাখতে পারি, টাইম, প্লেস, মুভমেন্ট। মনে থাকবে? টাইম, টাইমের আরেকটি উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো দুটো ছেলে দুই পাশে, এখন মেবি এই ছেলেটি প্রশ্ন করছে when was he born রাফি, যে সাদা গেঞ্জি যে ছেলেটি গায়ে দিয়ে আছে সে বলছে when was he born রাফি, রাফি তুমি কখন জন্ম নিয়েছিলে? রাফি উত্তর দিচ্ছে I was born in 2009, আমি জন্মেছিলাম 2009 সালে। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে এই ইন যে প্রিপোজিশনটা এখানে ব্যবহার করা হয়েছে সেটাও অবশ্যই একটা সময়ের আগে। তাহলে সময়ের আগে যেই প্রিপোজিশনগুলো ওটা বসে সেগুলো, যেমন একটা সময় বোঝাচ্ছে 2009, তাহলে ইন। ঠিক আছে, তাহলে টাইম কিভাবে প্রিপোজিশনের সাথে সম্পৃক্ত সেটা বোঝানো হয়েছে এই বাক্যে। চলো আমরা রাফি said that he was born, রাফি তার প্রতি উত্তরে বলল যে সে 2009 জন্মগ্রহণ করেছে। ফাইন, তাহলে সাল বা বড় সময় বোঝালে ইন, তারপরে দেখো ছোট সময় মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনো মাসই হোক, যেমন সে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে ইন। কোনো দিন, নির্দিষ্ট কোনো দিন বুঝালে তার আগে কি হবে? ক্যান ইউ সে? ওকে, দ্যাট ইজ অন। কোনো নির্দিষ্ট দিনের আগে অন বসে। দিনের মধ্যে আবার দিনের বিভিন্ন পার্ট আছে, যেমন সকাল, দুপুর, রাত। তুমি যদি সকাল বোঝাও তাহলে ইন, ঠিক আছে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন। মনে রাখবে এখানে আরেকটা বিষয় আছে, যদি নাইট হয় অ্যাট নাইট এবং দুপুর হলে অ্যাট নুন। খুব নির্দিষ্ট করে একটা সময় বোঝালে অ্যাট 6 o'clock, অ্যাট 7 o'clock। কোন সিজন, সেটাও একটা সময়ের ব্যাপার, সেটা হচ্ছে ইন, যেমন ইন উইন্টার। So Rafi said that he was born in 2009 in December on Friday in the morning at 6 o'clock and it was in winter. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু নিজেদের জন্ম তারিখটা ঠিক এইভাবে একটি বাক্যের মতো লিখে যে সময়ের আগে কি কি প্রিপোজিশন বসে সেটা তুমি জাস্ট একটা বাক্য লিখেই তুমি কিন্তু সেটা করতে পারো। যেমন ধরো I was born in 2000 or 19, যে সালেই হয়, in January or February, on Friday or Saturday or Sunday, in the morning or in the afternoon, অথবা at night, at noon। তারপর সুনির্দিষ্ট করে যদি বলতে পারো তোমার জন্ম তারিখটা, জন্মের সময়টা 6 o'clock or 7 o'clock or 8 o'clock in the morning or যাই হোক। তারপরে সিজনটা কি ছিল, যেহেতু সে ডিসেম্বরে জন্মগ্রহণ করে, ডিসেম্বর সাধারণত বাংলাদেশে শীতকাল হয়ে থাকে। তাহলে এই হচ্ছে টাইম কিভাবে প্রিপোজিশনকে শনাক্ত করে বা টাইমের মাধ্যমে কিভাবে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা বোঝানো হয়েছে। চলো আমরা চলে যাই প্লেসের ক্ষেত্রে। প্লেস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বক্স। বক্স দিয়ে বোঝানোর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকটা অবস্থানকে আমরা এইভাবে বক্স বা যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে সেটা দিয়ে 3D যেটাকে বলে সেটাকে বোঝানো সুন্দর হয়। যেমন কোনো কিছুর ভেতরে অবস্থান করলে আমরা কি দিই, উপরে অবস্থান করলে আমরা অন দিই। তুমি কোনো কিছুর উপরে অবস্থান করলে তাহলে কি দিবে? অন। তুমি যদি পাশে অবস্থান করো তাহলে কি দিবে? বিসাইড। ঠিক আছে, তুমি কোনো কিছুর মাঝে বা ভেতরে অবস্থান করলে ইন। তুমি কোনো কিছু নিচে অবস্থান করলে বা কোনো কিছু নিচে অবস্থান করলে আন্ডার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে ধরো তুমি তোমার রুমে আছো বা বাড়ির মধ্যে, আই এম ইন দ্য হোম। ঠিক আছে, উপরে টেবিলের উপরে যেমন আমরা দেখালাম অন, পুট দ্য গ্লাস অন দ্য টেবল, হি সেটস বিসাইড মি, সে আমার পাশে বসে। তারপর আন্ডার,
দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল। তাহলে এভাবে প্লেসকে তুমি নির্দিষ্ট করতে পারো, এটা দিয়ে অনেক বাক্য করতে পারো। তোমরা যখনই কোনো প্যাসেজ বা কোনো একটা ইংরেজি কোনো অনুশীলন করবে তখন তুমি এই প্রেপোজিশন খেয়াল করবে এবং সে অনুযায়ী করবে। তারপর হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে গতি, ঠিক আছে? যেমন গতিটা দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি, প্রিপোজিশন অফ মুভমেন্ট আর ইউজ টু শো মুভমেন্ট টু অর ফ্রম এ প্লেস। কোনো দিকে আসবে অথবা কোনো দিক থেকে যাবে বা কোনো গতি বুঝালে সেটা হচ্ছে মুভমেন্ট। যেমন এখানে কিছু প্রিপোজিশন দেওয়া হচ্ছে ডাউন, অ্যালং, রাউন্ড, ফ্রম, অ্যাক্রস, টু, ইনটু, থ্রো, আপ, পাস্ট, আউট অফ, ওভার, আন্ডার। তারপর আসো যেমন একটা উদাহরণের মাধ্যমে যদি ঘটনাটা দেখতে পাই আমরা, একটা ছেলে মাঠের দিকে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। এটাকে যদি তুমি লেখো দ্য বয় ইজ রানিং ইনটু দ্য ফিল্ড, তাহলে ছেলেটি এখানে মাঠের দিকে একটা গতি বোঝাচ্ছে, ছেলেটি মাঠের দিকে যাচ্ছে। এখানে এই ইনটুটা হচ্ছে একটি তোমার প্রেপোজিশন যেটা আমরা গতিতে ব্যবহার করি। যেমন তুমি তোমার ক্লাসরুমের দিকে যাচ্ছ, আই এম গোয়িং ইনটু মাই ক্লাসরুম বা আই এম এন্টারিং ইনটু দ্য রুম যাচ্ছি, তাহলে এই ইনটুটা হচ্ছে এখানে একটা গতি বোঝাচ্ছে। তারপরে দেখো এই ছেলেটা কি করতেছে, দেখো তো, একটা মানে ফেন্সের উপর দিয়ে লাফ দিচ্ছে, তাহলে সে এটা কি করছে, দ্য বয় ইজ জাম্পিং ওভার দ্য ফেন্স, জাম্পিং ওভার দ্য ফেন্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফেন্সের উপরে যেহেতু সে লাফ দিচ্ছে, এই ওভারটা হচ্ছে এখানে কি একটা প্রেপোজিশন যেটা আমরা গতিতে ব্যবহার করে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছো সময়, অবস্থান এবং মুভমেন্ট বা গতি বোঝাতে আমরা এইভাবে প্রিপোজিশনগুলো। দেখো এগুলো একটু বেসিক ধারণা, তোমরা যদি এই ধারণাগুলো বেসিক্যালি নাও এবং সাথে এটার ব্যবহারগুলো বিভিন্ন তোমাদের whenever you come across any English sentences then you should mark the preposition, what is the use of preposition। তো এখানে মৌলিক কিছু ব্যবহার আমি দেখালাম যে টাইম, প্লেস, মুভমেন্ট, এই তিনটি ক্ষেত্রে আমরা কিভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করি। আর কিছু প্রিপোজিশনের ব্যবহার আছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটাকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই, যেমন এডিক্টেড টু, অ্যাভয়েড বাই, তারপরে কোপ উইথ, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলোকে তোমরা অবশ্যই মুখস্থ করবে। এগুলো কনফিউজিং, এগুলো মুখস্থ না করে কোনো উপায় নেই। এবং পরীক্ষার সময় এই দুটো ধারণা সমন্বয় করে বেসিক এই ধারণাগুলো যেগুলো আমি এইমাত্র দিলাম এবং সাথে প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, এই দুটো সমন্বয়ে তোমাকে এই প্রিপোজিশন টপিকটি বা বিষয়টিকে আয়ত্ত করতে হবে। তো আশা করি তোমরা এভাবে যদি পড়ো এবং অনুশীলন করো নিশ্চয়ই পরীক্ষা ভালো করবে। আজকে এতটুকুই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।